জীবনে যত বড় ঝড় আসুক না বলো, প্রিয় মানুষটা কাছে থাকুক, সেটা সবাই চায়। তো আমার ভাগ্যে সেটা আর হয়নি। আমার ডেলিভারি ডেট ছিল 19 তারিখ, আর হয়েছে আমার 29 তারিখ, মানে 20 দিন আগে। তাই এই নিয়ে বিকেলবেলা বড়বাবুর সাথে কথা হচ্ছিলো যে আমার না সকাল থেকে খুব কষ্ট হচ্ছে, তুমি বাড়িতে তাড়াতাড়ি আসবে। বলছে ঠিক আছে, আমি তো 2 তারিখে চলে যাব, 19 তারিখে তোমার ডেলিভারি। তাই এই নিয়ে বড়বাবুর সাথে বড়বাবুর সাথে আলোচনা করছিলাম। আর এখানে সন্ধেবেলা দেখো মেয়ের বায়না নিভিয়া সব নিয়ে খেলা করবে। আর ঠান্ডার সময় নিভিয়া সব নিয়ে খেলা করলে ঠান্ডা লেগে যায়, কিন্তু ক্রিম মাখলে বাচ্চাদের তো ঠান্ডা লাগবে। তো আমি বললাম তোর বাবাকে ভিডিও করে পাঠাবো। তা ওর বাবাকে ভিডিও করে পাঠাচ্ছিলাম। তো আর সকাল থেকে সেদিন ছিল অমাবস্যার, সারাক্ষণ যন্ত্রণা করছিল। তো আমি তখন রাত 3টে নাগাদ বাজে পেন উঠে গেছিলো। তো মাকে ডাকলাম যে মা আর কষ্ট সহ্য করতে পারছি না, চলো এবার হসপিটালে যায়। তো আগের বেবিটা ছিল আমার নার্সিংহোমে হয়েছিলাম, এবারেরও প্ল্যান ছিল, কিন্তু এখন যেটা সামনে আছে সেটাই চলে গেছিলাম। বড়বাবু আসলে নার্সিংহোমে যেতাম, কিন্তু বড়বাবু তো নেই। তো বাবা মা সবাইকে নিয়ে চলে গেছিলাম হসপিটালে। আর হসপিটালে গিয়ে কি কাণ্ড দেখো, আমার যত ইউএসজি যত যাই কিছু ছিল সব কিছু ফেলে গেছিলাম। বোনকে দিতে বলেছিলাম, বোন বললো দিয়েছি, কিন্তু আর সার্টিফিকেটগুলো ফাইলগুলো বার করে নিয়েছে। তো ভর্তি হতে দেরি হয়ে গেছিলো। আর হসপিটালে ভর্তি হওয়ার পর তখন রাত 8টা 25 নাগাদ তখন আমার ওটি রুমে নিয়ে যায়। তো সেই সময় ওটি হওয়ার সময় ভেবেছিলাম যে বড়বাবুর সাথে একবার দেখা হলে খুব ভালো হতো, কিন্তু সেই সময় যা কষ্ট হচ্ছিল না বলে বোঝাতে পারবো না। মেয়ের বেলা যখন ওটিতে যাই বড়বাবুর সাথে দেখা করে গেছিলাম। আর এটাই তো ভেবে কষ্ট হয় যে ফিরতে তো নাও পারি, কেউ মৃত্যুর মুখ থেকে ফিরে আসে আর কেউ ফিরে আসে না, সেটাই ভেবে এত কষ্ট। শুধু কাঁদতে পারি না, শুধু এত বুকের মধ্যে কষ্ট হচ্ছিল। তো যাই কিছু হোক, তো ওটিতে যাওয়ার সময় মেয়ের সাথে একবার ভিডিও কলে কথা বলছিলাম, কেন ভোরের বেলা চলে গেছিলাম মেয়েকে রেখে। বোনকে ফোন করি, বললো খুব কান্নাকাটি করছে। তো বোনও ওকে সামলাচ্ছে, বড়বাবু বাড়ি থাকলেই ভালো হতো। তো বাড়িতে আসার পরে দেখো মেয়ের আবদার যে কোলে উঠবো। তা ছোটোটাকে বুকের কাছে নিয়েছি আর বড়টাকে সাইডে নিয়েছি। তা নিয়ে ওদেরকে শুয়ে আছি, উঠতে তো পারছি না। তো কখনো ভাবিনি যে ওটি রুম থেকে বেরিয়ে এত অসুস্থ হয়ে যাবো। 7 দিন কিছু খেতেও পারিনি, মাথাও তুলতে পারিনি। তার জন্য অসুস্থ। আর তার পরের দিন বড়বাবুর সাথে দেখা হয়। আর ওটিতে থেকে বার হওয়ানোর পরে যে কোমরে যে ইঞ্জেকশানটা দেয় না, ওই ইঞ্জেকশানের রিয়াকশানটা পুরো মাথার উপর উঠে গেছিলো। সেই জন্যই অত অসুস্থ হয়ে গেছিলাম আর অত দিন লেগে গেছিলো। বাড়িতে আসতেও অনেক দিন বাদে আমি সব কিছু খেতে পারি। তো যাই কিছু হোক, বাড়িতে আসার পরে আর চুলগুলো শুয়েছিলাম না, মাথা ঘষেছি। তো সেই জন্য করে ওই চুলটা এত জট হয়ে গেছিলো না, মা ছাড়াতেই পারছিল না। মিনিমাম 8-9টা 8-10টা বলতে গেলে কন্ডিশনার দিয়েছি, সেই কন্ডিশনার দিয়ে কোনো কাজেই দিচ্ছে না। একটা একটা করে মা ছাড়াতে মিনিমাম 1.5-2 ঘন্টা লেগে গেছিলো চুলটা ছাড়াতে। আর একটা কথা কি বলো তো, এত তাড়াতাড়ি বেবি নেওয়ার কোনো প্ল্যানই ছিল না। চলে এসছে 4.5 মাস বাদে আমি বুঝতে পারি যে আমার ফের প্রেগনেন্ট। তো বড়বাবুর সাথে আলোচনা করি যে কী হবে। তো বললো দেখো, একটা তো জীবন নষ্ট করার কোনো অধিকার নেই, এসে গেছে যখন নিয়ে নাও। তো ডাক্তারের পরামর্শ নিয়েছি, সবার পরামর্শ নিয়ে আর ভগবানের ভরসা নিয়ে এগিয়ে গেছিলাম। আর কি বলো তো, এই সময় আর এত আড়াআড়ি মানে সিজার তো খুবই কষ্টকর। তো সেই জন্য করে সেকেন্ড বেবি নিয়ে নিই। আর তারপর একটাই বেশি কষ্ট হয়েছে যে বড়বাবুর সাথে আমার দেখা হয়নি। তার পরের দিন বিকেলবেলা বড়বাবু ফ্লাইটে আসে, আসার পরে তারপরে আমার দেখা হয়। তো তারপরে হসপিটালে তো ঢুকতে দেয়নি, তা ওদেরকে রিকোয়েস্ট করে তো একটুখানির জন্য বড়বাবুর সাথে আমি দেখা করতে পেরেছি। তো এই দেখো, তারপর বাড়িতে আসার পরে চুল ছানার পরে কত চুল উঠে গেল, হাফের হাফ। আর তারপর মা আর বেনুনি করে দিয়েছিল। তারপর এতটুকুই ভিডিও ছিল। তার যদি ভালো লাগে